আসসালামু আলাইকুম। আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। আজকে আরো একটি ক্লাস নিয়ে চলে এলাম। তো আমরা ইতিমধ্যে এক চলক বিশিষ্ট সমীকরণের ফার্স্ট যে ক্লাসটা আছে সেটা করে ফেলছি। তো সেটার যে সেকেন্ড অনুশীলনী 5.2 সেটা কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি। তার আগে যারা নতুন আছো তাদের জন্য আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম মুক্তাদির ফাহিম, পড়ালেখা করছি ট্রিপলি ডিপার্টমেন্টে, বুয়েটে আছি। আর আমার কলেজ ছিল রংপুর ক্যাডেট কলেজ। তাহলে চলো দেখি আজকে আমাদের ক্লাসে কি কি আমরা জিনিস আলোচনা করব। তো আজকে আমরা মেইনলি দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। ঘাত কি জিনিস এটা আমরা অলরেডি আগের ক্লাসে বুঝে আসছি, এবং একঘাত বিশিষ্ট যে সমীকরণগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করছি। কিন্তু এখানে কিন্তু চলক দুইটা হবে না, চলক কিন্তু একটাই থাকবে, কিন্তু ঘাত হয়ে যাবে দুই। সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে এবং এই সমীকরণগুলোকে আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে ব্যবহার করতে পারবো, কিভাবে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণ তৈরি করতে পারলে সমীকরণ সলভ করা অনেক সহজ, অনেক সময় সমীকরণ তৈরি করাটাই একটু কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ভালো মতো যে কোথায় কি বলতেছে, দেন এগুলো সলভ করব। মানে আজকের মেইন ক্লাসটা পুরোটা এটা নিয়েই, যে দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করব, পরে গিয়ে যে দ্বিঘাত সমীকরণ কিভাবে আমাদের রিয়েল লাইফে ব্যবহার করব, কিভাবে সমীকরণটা উৎপন্ন করব, তারপর সেটাকে আবার সলভ করব। তো এই হলো আজকে আমাদের ক্লাসের কাহিনী। ম্যাথ করব অনেক বেশি, কারণ ম্যাথ তো করারই জিনিস, তাই না? ম্যাথ তো আর এমন না যে পড়লেই হয়ে যাবে বা বুঝলেই হয়ে যাবে। ম্যাথ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, আর বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে এমনি। তো আজকে আমি অনেকগুলো ম্যাথ দেখাই দিব তোমাদেরকে, প্লাস তোমাদের হোমওয়ার্কও দিয়ে দিব। তোমরা যদি আমার ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, আমি আশা করি যে তোমাদের এই চ্যাপ্টারের প্রবলেম থাকবে না। যদি আমার সাথে ঠিক মতো আগাও, আমি যেসব করতে বলতেছি সেসব করো, তাহলে আশা করি তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে এবং তোমরা ম্যাথও অনেক ভালো মতো করতে পারবা। চলো তাহলে আমাদের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। তার আগে একটু আমি এসির টেম্পারেচারটা বাড়াইনি। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটা হলো 5 নম্বর চ্যাপ্টার, এবং চ্যাপ্টারটার নাম হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। এটা নিয়ে অলরেডি আগে কথা হয়েছে, এ চলক কি, তোমার ঘাত কি, এসব আলোচনা হয়েছে। তো আজকে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো দ্বিঘাত সমীকরণে দেখো, দ্বিঘাত সমীকরণের যে আইডিয়াল ফরম্যাট আছে সেটা হলো x² + bx + c = 0। এটা হলো আইডিয়াল ফরম্যাট। কারণ কি, এখানে x এর উপর একটা পাওয়ার থাকবে 2, x এর উপর একটা পাওয়ার থাকবে 1, আর x এর উপর একটা পাওয়ার থাকবে 0। এর মানে কি? এর মানে হলো x⁴ এর সাথে গুণ আকারে আছে, তাই না? তাহলে আমরা কি জানি যে চলকের যেটা সর্বোচ্চ ঘাত সেটাই কি সমীকরণের ঘাত। তাহলে এই সমীকরণের ঘাত কত? ঘাত 2, তাই না? তাহলে সেটাকে আমরা কি বলতেছি? দ্বিঘাত সমীকরণ। এখানে a b c কি একটু খেয়াল করো, কারণ এই জিনিসটা তুমি যদি কার সহগ কোণটা এটা যদি মনে রাখতে পারো, তাহলে আমরা যখন ডিরেক্টলি কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনও বলে, তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যখন ডিরেক্টলি সলভ দেখবো, x = -b + √b² - 4ac / 2a, এই জিনিসটা হলো তোমাদের হায়ার ম্যাথে আছে। তো যখন দেখবো তখন এ বি সি নিয়ে কিন্তু আবার ঝামেলা লাগবে, যে এ কোনটা, বি কোনটা, সি কোনটা। সেজন্য কিন্তু তোমরা চাইলে ইচ্ছা মতো এ বি সি ইউজ করিও না। সবসময় খেয়াল রাখবা x² এর সহগ হবে a, এক্স এর সহগ হবে বি, আর সি হবে হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবিসি হলো ধ্রুবক আকারের সমীকরণকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এর লেফট হ্যান্ড সাইডে দেখো কি থাকতেছে, একটি দ্বিমাত্রিক বহুপদী আছে। এর মাত্রা কত? 2। দ্বিমাত্রিক বহুপদী আছে। আর রাইট হ্যান্ড সাইডে নর্মালি 0 করে নেওয়া হয় যেন আমার সলভ করতে সুবিধা হয়। বুঝতে পারছো? তো এই হলো দ্বিঘাত সমীকরণের পরিচয়। তো পরিচয় যখন পেয়ে গেছি তখন আমার আর কাজ নাই, এখন আমি ডিরেক্টলি ম্যাথে চলে যাব। তাহলে দেখো, একটা জিনিস তোমাদেরকে এখন এখানে বোঝানো লাগবে আমার, সেটা হলো দেখো, যদি এমন হয় যে a * b = 0, তাহলে অবশ্যই হয় a = 0 অথবা b = 0। যে কোনো একটাকে 0 হওয়াই লাগবে, আর না হয় দুইটাই 0 হইতে পারে, সমস্যা নাই। দুইটা 0 হলেও সমস্যা নাই, 0 × 0 0 হবে। বাট যে কোনো একটাকে 0 মিনিমাম হওয়া লাগবে, কারণ 0 যদি মিনিমাম না হয় তাহলে সমস্যা কি হবে? সমস্যা হলো যে দুইটা নাম্বার যেটা 0 না, এই দুটাকে গুণ করলে তুমি কখনোই 0 পাবা না। তুমি যে কোনো দুইটা সংখ্যাকে গুণ করো, তুমি কখনোই 0 পাবা না, কিছু একটা পাবা। 0.01 ইন্টু সামথিং, 2 ইন্টু সামথিং, মানে যা ইচ্ছা গুণ করো, 0 বাদে যে কোনো দুটো সংখ্যা গুণ করো, কখনোই তুমি 0 পাবা না।
জিরো পাওয়ার ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন হলো যে কোনো একটা নাম্বারের জিরো হইতে হবে। তাহলে এ ইন্টু বি যেহেতু জিরো, তার মানে এ অথবা বি যে কোনো একটা জিরো অথবা দুইটাই জিরো, এই কনসেপ্টটা বোঝা লাগবে। এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এখন এখানে চলে আসো, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আমার বলা আছে। তাহলে তুমি চিন্তা করো এমনভাবে যে এটা হলো গিয়ে তোমার এ আর এটা হলো তোমার বি। তাহলে এ ইন্টু বি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে অবশ্যই এও হয় এ জিরো হওয়া লাগবে, না হয় বি জিরো হওয়া লাগবে। তাহলে আমি কি লিখি যে এদার এদার আর এখানে লিখি অর, মানে হয় অথবা, ওই জিনিসটাকে ইংলিশে লিখলাম আর কি। তাহলে এদার কি হবে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি সলভ কি পাবো, এক্স ইকুয়াল টু মাইনাস টু আর অর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। মানে হয় এটা জিরো না হয় এটা জিরো, যেহেতু দুইটার গুণফল জিরো। তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্স ইকুয়াল টু থ্রি। খেয়াল করো এটা এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, এটা কি দ্বিঘাত সমীকরণ। যদিও বা এক্স এর পাওয়ার এখানে তুমি দেখতে পারতেছো না যে এক্স এর পাওয়ার টু আছে, তোমার তো মনে হচ্ছে যে এক্স এর পাওয়ার ওয়ানই আছে, কিন্তু তুমি যখন এই দুটাকে গুণ করবা, আলাদা আলাদা করে গুণ করে দাও, দেখো এক্স এর উপর স্কোয়ার চলে আসবে। সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা কিন্তু আগেও দেখছিলাম যে দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হবে, দ্বিঘাত সমীকরণের মূল হবে হলো ঘাতের সমান, তাই না? তাহলে এর মূল কয়টা হবে, দুইটা মূল, সরি দুইটা মূল। দেখো দেখি এখানে আমি দুইটা মূল পাইছি কিনা। এই যে এরা একটা অ্যান্সার আর আবার এরা একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার পাইছি না? দুইটা অ্যান্সার পাইছো মানে কি দুইটা মূল পাইছো। তার মানে আমরা যে লাস্ট দিনে দেখছিলাম যে ঘাত যত ম্যাক্সিমাম হবে মূল বা অ্যান্সার ততটা হবে, ওই জিনিসটা কিন্তু ট্রু আমরা দেখতেছি। আমরা যখন কিউব সলভ করবো তখন তুমি দেখবা যে কিউবের বেলায় তিনটা অ্যান্সার চলে আসছে। এই জিনিসটা ট্রু হওয়াই লাগবে, আসলে এটা একটা কমন বিষয়। আচ্ছা, তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো আশা করি। মেইন জিনিস কিন্তু এটা যে এ ইন্টু বি ইকুয়াল টু জিরো হলে যে কোনো একটা জিরো হওয়াই লাগবে, এটাকে কাজে লাগাই কিন্তু আমি সামনে আগাইছি। বুঝতে পারছো? আচ্ছা চলো তাহলে সামনে দেখি, সমাধান সেট নির্ণয় করো। আচ্ছা এই জিনিসটা মনে আমি গতকালকেও বলছিলাম যে সেট যদি বলে সেট নির্ণয় করো, তাহলে যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটা কিন্তু সেটে প্রকাশ করে দিতে হবে, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো রুট থ্রি ওয়াই। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এই জিনিসটা খেয়াল করো, যখন দুই পাশে ওয়াই থাকবে, দুই পাশে যদি ওয়াই থাকে, এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে, তুমি চাইলেই কি করতে পারো, ওয়াই ওয়াই কেটে দিতে পারো, তাই না? চাইলেই তো কেটে দিতে পারো, যে আমি দুই পাশ থেকে ওয়াই ওয়াই কেটে দিলাম, যেমন এটা ওয়াই ইন্টু ওয়াই আর এটা হলো রুট থ্রি ইন্টু ওয়াই। তাহলে তোমার ইচ্ছা হইতেই পারে যে আমি একটা ওয়াই কেটে দেবো, তাহলে ওয়াই ইকুয়াল টু কি চলে আসবে, রুট থ্রি। মজার বিষয় হলো তুমি এই বিষয়টা করতে পারবা না, এটা ভুল। কেন এটা ভুল আমি যদি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি, তাহলে আমি একটা পেজ নিয়ে নেই। আমরা কি জানি বলো দেখি, জিরো ইকুয়াল টু জিরো, এটা থেকে তোমাদের কোনো ডাউট আছে? কোনো ডাউট নাই। তাহলে এখন মনে করো আমি এদিকে টু গুণ দিলাম আর এদিকে ফাইভ গুণ দিলাম, আমার কি কোনো সমস্যা আছে? টু ইন্টু জিরো জিরো হবে, ফাইভ ইন্টু জিরো জিরো হবে, দুটো ইকুয়াল হবে, কোনো ডাউট নাই, তাই না? এখন আমার ইচ্ছা হলো আমি জিরো জিরো কেটে দেব, তাহলে আমি বলতেছি যে নেক্সট লাইন টু ইকুয়াল টু ফাইভ। এটা কি হইলো কিছু? এটা কি কিছু হইলো না, কারণ টু ইকুয়াল টু ফাইভ না, সুতরাং এই জিনিসটা তো ট্রু হবে না, তাই না? এটা হবে না। সুতরাং আমার ভুলটা কোথায় হয়েছে, ভুলটা হয়েছে হলো আমার এই লাইনে, এই লাইনে হলো আমার ভুল হয়েছে। কি ভুল, আমি দুই সাইড থেকে কখনো জিরো কাটতে পারবো না। আমার কাটার জন্য অবশ্যই একটা কন্ডিশন লাগবে যে সেই নাম্বারটা নন জিরো, নন জিরো হইলেই আমি সেটা কাটতে পারবো। কেন, আমরা কাটাকাটি জিনিসটা আসছে আসলে কই থেকে, কাটাকাটি জিনিসটা আসছে, যেমন সাপোজ মনে করো আমি যদি বলি যে এখানে মনে করো এ বি আছে ইকুয়াল টু হলো বিসি, তাহলে দুই পাশ থেকে আমি বি কাটি কেমনে, আসলে আমি দুই পাশ থেকে বি কাটি কেমনে, দুইটাকে আমি বি দিয়ে ভাগ দিয়ে দিই, বিসি বাই বি, তাই না? তাহলে কি হয়ে যায়, এ ইকুয়াল টু সি হয়ে যায়। এই জিনিসটাকে শর্টে আমরা কি বলি, যে বি আর বি কেটে দাও তাহলে এ আর সি হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমরা যখন এই জিনিসটা জিরোর বেলায় করতে যাব, যে সাপোজ এ বি ইকুয়াল টু বি সি, তুমি যখন এটাকে জিরো দিয়ে ভাগ দিতে যাবা,
তখন কিন্তু সব আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আমি যদি জিনিসটা এমন করি, না যে এক্সাম্পলটা দিচ্ছি এক্সাম্পলটাই দেখাই, যে 2 ইন্টু 0 ইকুয়াল টু হলো 5 ইন্টু 0। তুমি এটাকে 0 দিয়ে ভাগ দিলা, এটাকেও 0 দিয়ে ভাগ দিলা, কাটাকাটি তো এমনি করতে হবে তাই না, 0 0 0 0। তাহলে দেখো এগুলো কিন্তু সব আনডিফাইন্ড হয়ে যাবে, এটা ট্রু না। বুঝতে পারছো? তাহলে তুমি এই জিনিসটা করতে পারবে না। তাহলে এই জিনিসটা যদি করতে না পারো, সুতরাং তোমার এই জিনিসটা আসবে না। তাহলে আমার মেইন কথা বলার উদ্দেশ্য হলো যে তুমি দুই পাশ থেকে বা দুই সাইড থেকে তুমি একটা নাম্বার কাটতে পারবা তখনই যখন তুমি শিওর যে ওই নাম্বারটা 0 না। বুঝতে পারছো? বাট যদি ওটা 0 হয় তুমি এটা কাটতে পারবা না। এটাই হলো আমার এই স্লাইডের সারমর্ম। তাহলে এখন এখানে আসি, এখানে যে আমি ওয়াই কেটে দিলাম, আমার কি কোথাও বলা আছে যে ওয়াই নট ইকুয়াল টু 0? আমার কি কোথাও বলা আছে যে ওয়াই নট ইকুয়াল টু 0? ওয়াই নট ইকুয়াল টু 0 যদি বলা থাকতো তাহলে আমি কেটে দিলে আমার কোনো সমস্যা ছিল না। বাট যেহেতু ওয়াই নট ইকুয়াল টু 0 বলা নাই, সুতরাং আমি কাটতে পারবো না। বুঝতে পারছো? এই জিনিসটা ট্রু না। তাহলে এই জিনিসটা সলভ করবো কেমনে? এটা সলভ করার সহজ উপায় হলো, খুব ভালো মতো মনে রাখো, তুমি এগুলাকে সবগুলাকে এক সাইডে নিয়ে আসবা। তাহলে এক সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে? √3y ইকুয়াল টু 0। এখন তুমি কি করো, y কমন নিয়ে নাও, তাহলে কি হবে? y মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি আবার কি করতে পারো, যে দেখো a ইন্টু b, মানে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, দুইটার গুণফল 0। তো দুইটার গুণফল যদি 0 হয় তাহলে কি করতে হয় আমরা জানি, তাই না? আমরা হলো তাহলে দাঁড়াও, আমরা কি করব তাহলে, আমরা হলাম হয় এটা 0 না হয় ওটা 0, এটাই তো বলবো। তাহলে either y equal to 0, এই যে হয় এই নাম্বারটা 0 অর হয় অথবা আর কি, তাহলে এটা কি হবে? এটা হবে হলো y মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসবে দেখো, y ইকুয়াল টু √3। বুঝতে পারছো? এই হলো এখানকার ম্যাথ। তাহলে এখানকার মেইন জিনিস যেটা, যে তুমি দুই সাইড থেকে দয়া করে ওয়াই ওয়াই কেটে দিও না, ওয়াই ওয়াই কেটে দিলে এখানে অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা এটা তো লিখছি আমি আগেই। এখন কি ব্যাপার, এখন আমরা দেখি সমাধান করো, সমাধান সেট লেখো। আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কি চাইছিল? সমাধান সেট চাইছিল তাই না? তাহলে সমাধান সেট যেহেতু বলছে, তাহলে তোমাকে কি করতে হবে, সমাধান সেটটা এমনি দেখাইতে হবে। সমাধান সেট এখানে লিখে দিই, সমাধান সেট, এটা হবে হলো তোমার 0 আর √3, তাই না? তাহলে সেট কেমনে প্রকাশ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 আর √3। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা সামনে আগাই। কি বলছে, সমাধান করো ও সমাধান সেট লেখো, x-4 ইকুয়াল টু x-4 বাই x। তাহলে এখানেও কিন্তু ওই জিনিসটা চলে আসবে। আমি প্রথমে x-4 ইকুয়াল টু বলছে x-4 বাই x। এখন তোমরা যারা যারা এই x-4 আর x-4 কেটে দিতে চাইবা, তারা বিশাল বড় ভুল করবা। কারণ সেম জিনিস, আমি দুই সাইড থেকে তখনই একটা জিনিস কাটতে পারবো যখন সেটা 0 হবে না এটা বলা থাকবে। বাট এখানে কি বলছে যে এটা 0 হবে না? বলে নাই, সুতরাং এখানে কাটতে পারবে না। তাহলে কি করতে হবে, তুমি আড়াআড়ি গুণ দিয়ে দাও। তাহলে x ইন্টু x-4 ইকুয়াল টু কি দেখো, x-4। আবারও বলতেছি, এই x-4 আর এই x-4 কাটতে পারবা না। কেন কাটতে পারবা না? কারণ আমার কথায় বলা নাই। আমার কি কোথাও বলা আছে যে x-4 নট ইকুয়াল টু 0? বা আমার কি কোথাও বলা আছে যে x নট ইকুয়াল টু 4? যদি এটা বলা থাকতো তাহলে আমি কাটতে পারতাম, যেহেতু বলা নাই সুতরাং দুই সাইড থেকে 0 0 কাটতে পারবো না। এই যে দুই সাইড থেকে 0 0 কাটলে 2 ইকুয়াল টু 5 হয়ে যাবে, মানে পুরো জিনিসটাই ইনভ্যালিড হয়ে যাবে। এটা পসিবলই না আর কি, 0 দিয়ে তো ভাগ দিলে আনডিফাইন্ড হয়ে যাবে জিনিসটা। তাহলে এটা সলভ করবো কেমনে, যেটা বললাম একটু আগেও, যে সবগুলাকে এক সাইডে নিয়ে চলে আসবা। তাহলে x ইন্টু x-4 মাইনাস x-4 ইকুয়াল টু হলো 0। এখন দেখো কমন যায় কিনা, তাহলে কিন্তু তোমার এখানে অবশ্যই কমন চলে যাবে। তাহলে x-4 ইন্টু x-1 ইকুয়াল টু হলো 0। তাহলে দুইটা নাম্বারের গুণফল 0 আসছে। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, যে হয়
x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 4, অথবা কি x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা, x ইকুয়াল টু 1। তাহলে x এর সলিউশন কি কি পাইছো, 1 আর 4। তাহলে 1 আর 4 যদি থাকে, এখানে বুঝছো তো তাই না, যে এখানে যে x মাইনাস 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে x বাকি ছিল আর এখানে কি বাকি আছে, দেখো মাইনাস 1 বাকি আছে, এখানে তো মাইনাস 1 গুণ আকারে আছে তাই না, তো এখানে কমন নেওয়াটা আশা করি তোমাদের সমস্যা হবে না। তাহলে আমার সলিউশন কি কি আসছে, 4 আর 1, তাহলে সমাধান সেটটা কি হবে, সমাধান সেট আচ্ছা সমাধান সেট হবে হলো 4 আর 1। বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা 4 আর 1, তাহলে এটা ম্যাথ সহজ ছিল না? ম্যাথগুলো কি কঠিন? আমার তো মনে হয় না, খুবই সহজ ম্যাথ আসলে। তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি কঠিন মনে হচ্ছে? তোমাদের কঠিন মনে হলে একটু জানাও আমাকে, মানে কোন পার্টটুকু কঠিন লাগতেছে, লিস্ট এই পার্টটুকু যদি ক্লিয়ার করো, তাহলে আমি ওই পার্টটুকু রিপিট করলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা এটা একটু মজার ম্যাথ, এটা একটু দেখো কেমনে করতে হবে। x plus a whole square divided by x minus a minus 5 into x plus a divided by x minus a plus 6 equal to 0। এখন দেখো এখানেও কি আছে, x plus a by x minus a, x plus a divided by x minus a, এখানেও আছে x plus a divided by x minus a। এখন তাহলে আমরা কি করতে পারি, আমরা x plus a by x minus a নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। আমরা এক কাজ করতে পারি, আমরা এটাকে y ধরে নিই, যে ধরি x plus a by x minus a equal to হলো y। তো তাহলে আমার এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, এটাকে আমি লিখতে পারি না যে x plus a by x minus a whole square minus 5 into x plus a by x minus a plus 6 equal to 0। তো এটাকে আমি এটা লিখতে পারি কিনা, যে এটা হবে হলো y square minus 5y plus 6 equal to 0। মানে এটাকে তো আমি y ধরে নিছি তাই না, x plus a by x minus হলো y, তাহলে কি হবে y square minus 5y plus 6 equal to 0। এটাকে এখন আমরা কি করব, মিডল টার্ম করব। তাহলে কি হবে y square minus 2y minus 3y plus 6 equal to 0। মিডল টার্ম যদি করতে না পারো, তাহলে আমার অন্য ভিডিও দেখবা। আমার এই যে তোমার হলো জেনারেল ম্যাথও আছে, হায়ার ম্যাথও আছে, ওই যেখানে হলো তোমার উৎপাদকের বিশ্লেষণ, ওই পার্টটুকুতে দেখবা যে মিডল টার্ম কেমনে করতে হয়। তাহলে এটা কি হবে, y কমন নিয়ে নিই, এখানে আসবে হলো y minus 2 মাইনাস এখানে 3 কমন নিয়ে নিই y minus 2, মানে মাইনাস 3 কমন নিচ্ছি, তাহলে এটা হলো 0। তাহলে এখান থেকে কি আসবে y minus 3 ইন্টু y minus 2 ইকুয়াল টু হলো 0। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো আমার কিন্তু ম্যাথটা এখানে শেষ হয় নাই। আমি এখান থেকে কি করব, যে হয় y minus 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি আসবে y ইকুয়াল টু আসবে হলো 3, আর এখানে আমি কি করব, অথবা y minus 2 ইকুয়াল টু 0 তাই না, y minus 2 ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে কি আসবে y ইকুয়াল টু 2। এখন এখানে কি আমার ম্যাথ শেষ? আমার কিন্তু ম্যাথ শেষ না। আমি ভ্যালু বের করলাম কিসের বলো দেখি, আমি ভ্যালু বের করলাম হলো y এর, কিন্তু আমার ভ্যালু কি y এর বের করতে হবে? আমার সমীকরণ কিসে ছিল? আমার সমীকরণ তো ছিল x এর, তাই না? তাহলে আমার সমীকরণ যদি x এর হয়ে থাকে, আমার ভ্যালুটা অবশ্যই x এরই বের করতে হবে, y এর ভ্যালু বের করলে তো হবে না, তাই না? তাহলে আমরা কি করি, আমরা এখন x এর ভ্যালুটা আবার বের করি। তাহলে x এর ভ্যালুটা কেমনে বের করব, দেখো আমাকে বলছে হলো x plus a ডিভাইড বাই x minus a ইকুয়াল টু y, এটা আমরা ধরে নিয়েছিলাম না। এখন y এর ভ্যালু পাইছি 3, তাহলে y ইকুয়াল টু যখন 3, তখন y মানে কি x plus a ডিভাইডেড বাই x minus a, এটা ইকুয়াল টু বেসিক্যালি 3, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা এখন আড়াআড়ি গুণ করে দেই, তাহলে কি আসবে 3x minus 3a, তাই না? তাহলে
3a এদিকে যদি নিয়ে আসি a প্লাস 3a আর x কে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে 3x মাইনাস x। তাহলে দেখো কি আসবে 2x ইকুয়াল টু হয়ে যাবে হলো 4a। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 কেটে দিলে যে x ইকুয়াল টু 2a, x ইকুয়াল টু 2a, এটাই হলো আমার একটা অ্যান্সার। এটা একটা অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার কি হবে, আমি তো এটা y ইকুয়াল টু 3 ধরে করলাম তাই না, তাহলে আর পরেরটা আমরা কি করি যে y ইকুয়াল টু 2 ধরি। আচ্ছা তাহলে এখন মনে করো আমাদের যে y ইকুয়াল টু হলো 2, তাহলে y ইকুয়াল টু কি বলো দেখি, x মাইনাস এ বাই x প্লাস এ, সরি x প্লাস এ বাই x মাইনাস এ, এটাকে তো আমরা y ধরছি তাই না। তাহলে y যেহেতু 2 তাহলে x প্লাস এ বাই x মাইনাস এ, এটা হলো আমার 2। তাহলে এখন সেম এখান থেকে আমার x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x প্লাস এ ইকুয়াল টু হলো 2x মাইনাস 2a। তাহলে আমরা কি করি, a আর এই 2a কে এদিকে নিয়ে চলে আসি, a প্লাস 2a ইকুয়াল টু হলো 2x আর এই x এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস x। তাহলে দেখো x ইকুয়াল টু হয়ে যাবে হলো 3a। এটাই তোমার অ্যান্সার না, এটাই তোমার অ্যান্সার। তাহলে আমি কি কি অ্যান্সার পাইছি, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ x এর পাওয়ার 2, আমার x এর ভ্যালু দুইটা আসবে, সুতরাং x এর ভ্যালু একটা আসছে 2a, অ্যান্সার এটাই। আর আরেকটা x এর ভ্যালু কি আসছে, x এর ভ্যালু আসছে হলো 3a, এর আরেকটা অ্যান্সার। তাহলে দুইটা অ্যান্সার চলে আসছে, আমার ম্যাথ হয়ে গেছে। বুঝতে পারছো? কিন্তু এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে x প্লাস এ বাই x মাইনাস এ, একে কিন্তু আমরা আগে y ধরে নিচ্ছি। যদি একে y ধরে না নাও সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথটা অনেক জটিল হয়ে যাবে, কারণ যেহেতু এখানে x প্লাস এ বাই x মাইনাস এ আছে, এটাকে স্কোয়ার করতে হবে, আবার এখানে x প্লাস এ x মাইনাস আছে, তোমাকে হলো তারপর আবার লসাগু করতে হবে, অনেক ঝামেলা হবে। তো সেজন্য এখানে বুদ্ধিমানের কাজ হলো যে x প্লাস এ বাই x মাইনাস এ কে y ধরে নেবা। বুঝতে পারছি তাহলে? আচ্ছা, আর ক্যালকুলেশন কিন্তু সহজ, ক্যালকুলেশন কিন্তু তোমাদের জন্য আমি করে দিচ্ছি। ক্যালকুলেশনে অনেক সময় তোমাদের ভুল হয়ে যায়, কোনো এক জায়গায় দেখা যায় যে 2 এর জায়গায় 3 লিখে ফেলছো অথবা যোগের জায়গায় বিয়োগ লিখে ফেলছো, তখন কি হয় পুরো ম্যাথটাই ভুল হয়ে যায়। তো এই প্রবলেমগুলো সলভ করবা কেমনে, এই প্রবলেমগুলো সলভ করার একমাত্র উপায় হলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি সবসময় এই কথাটাই বলি যে ম্যাথে ভালো করার ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া হলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা ম্যাথে তত বেশি বস হবা। কেউ জন্মগতভাবে ম্যাথে বস হতে পারে না। হ্যাঁ, অনেকে আছে যারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, বাট আমি যেটা কথা বলতেছি সেটা হলো ক্যালকুলেশন, এই জিনিসগুলোতে একুরেসি কেমনে বানানো যায়। একুরেসি বানানোর একমাত্র শর্ত হলো যে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারো কিনা, তো এগুলোর জন্য আবার তোমার ডিপেন্ড করতেছে যে তুমি আসলে কতটুকু কনসেপ্টটা বুঝো। তার মানে তোমার কনসেপ্টও ভালো লাগবে, আবার প্র্যাকটিসও বেশি বেশি করতে হবে, তাহলে তুমি ম্যাথে বস হতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা চলো তাহলে আমরা সামনে আগাই। এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে abc এর মান নির্ণয় করো। তাহলে এই যে এটা কি ছিল, এটা ছিল হলো আমার আইডিয়াল ফরম্যাট, তাই না? আচ্ছা দেখো এটা ছিল হলো আমার আদর্শ সমীকরণ। তোমাকে যদি এটা বলে নাও দিত যে এই সমীকরণের সাথে তুলনা করো, তোমাকে যদি ডিরেক্টলি বলতো যে আদর্শ সমীকরণের সাথে তুলনা করো, তাও কিন্তু তোমার আসলে এই সমীকরণটার সাথেই তুলনা করতে হইতো। বুঝতে পারছো? আদর্শ সমীকরণ। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হলো 0, একে কম্পেয়ার করবো কার সাথে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে ইকুয়াল টু 0, এবং abc এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ কি, এ হলো এক্স স্কোয়ারের সহগ, তাই না? তাহলে এক্স স্কোয়ারের সহগ কত এখানে বলো দেখি, কিছু নাই, তার মানে কি আছে 1 আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগই তো এ, তাহলে এর ভ্যালু কত 1। দেন বি কি দেখো, বি হলো তোমার এক্স এর সহগ, এখানে তো এক্স টার্মটাই নাই, এক্স টার্মটা নাই, তার মানে কি যে বি এর ভ্যালু আসলে কত 0। এই জিনিসটা কি বুঝলা? বি এর ভ্যালু 0 দেখি তো এক্স এর টার্মটা নাই। আর সি কোনটা, সি হলো যেটা ধ্রুবক পদ, মানে যেটার সাথে কোনো এক্স থাকবে না, এটা হলো সি। এখানে ধ্রুবক পদ কত দেখো, ধ্রুবক পদ হলো -1, শুধু 1 না কিন্তু, কারণ এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হলো দেখো 1x স্কোয়ার প্লাস 0x প্লাস
-1 ইকুয়াল টু 0। এটাই কি? এটা না, এটাই তো এটা। তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, আর আমার সি এর ভ্যালু কি হয়ে যাচ্ছে -1। বুঝতে পারছো? তাহলে কিন্তু আমার এবিসি এর মান নির্ণয় করা হয়ে গেল। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এটা সহজ ম্যাথ ছিল। তারপরে আমরা সামনে আগাই। আমরা অলরেডি ক্লাসের মাঝখানে চলে আসছি। আজকের ক্লাসটা খুব একটা লেন্দি না, কারণ খুব সহজ। তো ক্লাসের মাঝখানে সবসময় একটা মোটিভেশনাল সেশন রাখার ট্রাই করি আমি। তো এটা কি, আজকের জন্য যে কোডটা সিলেক্ট করছি সেটা হলো দ্য বেস্ট প্রিপারেশন ফর টুমরো ইজ ডুইং ইউর বেস্ট টুডে। আমরা অনেক সময় কি বলি যে ভবিষ্যতে ভালো করব, সামনে পরীক্ষা সামনে আছে, মানে পরীক্ষা 3 মাস পর 1 মাস আগে থেকে অনেক ভালো করে পড়ালেখা শুরু করব। এই জিনিসগুলো আমাদের মধ্যে আসে কিনা? তো এই জিনিসগুলো, মনোভাবগুলো যাদের মধ্যে আসে, তোমার কি মনে হয় যে তারা আসলে ভালো করতে পারে? মোটেও না। তাদের কাছে যখন 1 মাস সময় চলে আসে, তখন তারা কি করে যে আরো আরো 1 মাস সময় আছে, 15 দিন থাকবে যখন, তখন পড়ালেখা শুরু করব। এমনি করতে করতে দেখবা যে তাদের লাইফের স্টেজগুলো পার হয়ে যাচ্ছে। বাট ফিউচার বা টুমোরো এর জন্য বেস্ট প্রিপারেশনটা কি? বেস্ট প্রিপারেশন হলো তুমি এখন তোমার বেস্টটা দাও। তুমি আজকে তোমার বেস্ট এফোর্টটা দাও। তুমি কোনো সময় নষ্ট করিও না। তুমি আজকে সময়গুলোকে যদি প্রপারলি ইউজ করতে পারো, তাহলে তোমার ফিউচার সেলফ তোমাকে থ্যাঙ্কস জানাবে যে হ্যাঁ, থ্যাংক ইউ তোমার আগের পাস্টকে, যে এত হার্ড ওয়ার্ক করার জন্য। এই যে যেমন দেখো, মানে এটা অহংকার করার জন্য বা তেমন কিছু না, বাট আমি জাস্ট তোমাকে এটা বলতেছি। এই যে অ্যাডমিশন টাইমে যারা বুয়েটে চান্স পায়, কি কম কষ্ট করে তোমাদের মনে হয়? মোটেও না। আমি যখন ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি, আমাদের তো ক্যাডেট কলেজে একটু হলেও পড়ার সুযোগ কম থাকে বাইরের মানুষদের থেকে। তো বাইরের মানুষরা তো অনেক বেশি পড়ে। আমি যখন ক্যাডেট কলেজ থেকে বের হয়ে উদ্ভাসে ভর্তি হলাম, তখন তো হযবরল অবস্থা, যে কোন দিকে আগাবো না আগাবো, সবাই এত ভালো করতেছে, আমি পারতেছি না, এরকম একটা ভাব চলে আসছিল। বাট স্টিল আমার কাছে 5 মাস সময় ছিল। ওই 5 মাস কি যে পড়া পড়ছি, মানে আমার সন্দেহ আছে যে এরকম কয়জন পড়ে আসলে, মানে এত দিন রাত কোনো কিছু নাই, শুধু পড়ালেখা। তো এরকম পড়ালেখা কয়জন করতে পারে, আমার সন্দেহ আছে। তো এই যে দেখো, ওই জিনিসটা আমার কিন্তু এখন একটা প্রাউড মোমেন্ট, মানে প্রাউড মোমেন্ট ক্রিয়েট করছে আমার জন্য, যে হ্যাঁ আমি ওই টাইমটুকুতে ভালো করছি, ভালো মতো পড়ালেখা করছি দেখে আজকে আমি এই জায়গায়। তাহলে আমি কি আমার পাস্ট ওই টাইমের যে পিরিয়ডের যে আমি ছিলাম, সেই আমিটাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিনা? হ্যাঁ, অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি, তাই না? তাহলে তোমাদেরও আমি এই জিনিসটাই বলতেছি, যে তুমি আজকে তোমার বেস্ট এফোর্টটা দাও। তোমার ফিউচার সেলফ বা তোমার ফিউচার ভার্সন তোমার প্রিভিয়াস ভার্সনকে কৃতজ্ঞতা জানাবে। আর যদি এমন হয় যে না, তুমি আজকে সময়গুলো অবহেলা করতেছো, তোমার ফ্রি টাইমগুলোকে তুমি কাজে লাগাচ্ছ না, আর পরীক্ষার আগে যাই তুমি হাই হতাশ করতেছো, হাই আমি যদি আগে পড়তাম, হাই আমি যদি আগে পড়তাম, আমি যদি একটু ভালো মতো পড়তাম, এই জিনিসগুলো ভাই আমার কাছে খুবই লেম লাগে। তোমার কাছে যখন সময় ছিল, তুমি সময়ের সুযোগ সদ্ব্যবহার করবা না, আর পরে যখন সময় চলে যাবে তখন তুমি কান্নাকাটি শুরু করবা। এগুলো কি ধরনের ন্যাকামো ভাই? তাহলে তুমি ভালো মতো পড়ো, এখন থেকে ভালো মতো পড়ো, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তোমাদেরও ভালো কিছু একটা আশা করতে পারো। তাহলে আজকের কোডটা বা আজকের মোটিভেশনাল সেশনটা বুঝতে পারছো হয়তো, বা যে আমি কি মেসেজ পৌঁছাতে যাচ্ছি তোমাদেরকে। যতটুকু অবসর সময় পাচ্ছ বা যেই টাইমে পড়ার চাপ কম, এই টাইমগুলোকে অবহেলায় নষ্ট করিও না। তাই বলে আমি এমনটা বলি নেই তোমার জীবনে কোনো রসকস থাকবে না। কেউ চাইলে আমার আইডিটা ঘেটে আসতে পারো যে আমি কত ঘোরাঘুরি করি। তো সবই দরকার আসলে লাইফে, বাট ব্যালেন্স করাটা বেশি দরকার। তুমি কি করতেছো না করতেছো, এই জিনিসগুলোর জন্য একটা ব্যালেন্স থাকে, যে হ্যাঁ আমি এই টাইমটা আমার পড়ার, এই টাইমটা আমি পড়বো, এই টাইমটা আমার ঘোরার, এই টাইমটা আমি ঘুরবো, এই টাইমটা আমার খেলার, এই টাইমটা আমি খেলবো। যদি ব্যালেন্স করতে পারো তাহলে লাইফ অনেক সুন্দর। ব্যালেন্স করতে না পারলে লাইফে হতাশা বিষাদগ্রস্ততা চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, চলো সামনে আগাই। দ্বিঘাত সমীকরণের ব্যবহার চলে আসছে। তো ব্যবহার মানে কি? ব্যবহার মানে হলো যে সমীকরণগুলোকে এখন আমার নিজেকেই গঠন করতে হবে, আর তোমাকে প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম দেওয়া থাকবে, সেটা অনুযায়ী গঠন করতে হবে সমীকরণটা, এবং তারপর আবার সেটাকেই সমাধান করতে হবে। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে আমি যদি ভগ্নাংশটাকে ধরি, ভগ্নাংশটা কেমন হবে? ভগ্নাংশটা যেহেতু প্রকৃত, সুতরাং অবশ্যই হর বড় হবে, লব ছোট হবে। তাহলে আমি ধরে নিই যে হর, আচ্ছা না, লব ধরি। তাহলে লব কত? ধরে নিই যে লব হলো এক্স। তাহলে হর কত হবে বলো তো আমাকে একটু? লব অপেক্ষা 4 বেশি, তাই না? তাহলে এক্স প্লাস 4 হবে, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা লব পাইলাম, হর পাইলাম। ভগ্নাংশটা যদি বর্গ করো, তাহলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। ভগ্নাংশটি নির্ণয় করো। আচ্ছা চলো আমরা তাহলে দেখি, তাহলে ভগ্নাংশটা কি বলো? ভগ্নাংশটি হলো
এক্স বাই এক্স প্লাস 4, তাই না? এখন এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে? এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। আমি ভুল বলছি না ঠিক বলছি? এটা একটু দেখো, ঠিক বলছি না? এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। এখন কি বলছে সেটা একটু খেয়াল করো। স্কোয়ার করার পর মানে বর্গ করার পর যে ভগ্নাংশটা পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে হর মাইনাস লব ইকুয়াল টু 40, তাই না? মানে হর তো লব অপেক্ষা 40 বেশি হবে, এটাই তো বলছে আমাকে। তাহলে এটাকে এখন আমরা আবার সলভ করি। হর কত? স্কোয়ার করার পর হর কত? এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 মাইনাস লব, লব কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো 40। তাহলে দেখো মজার বিষয়, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 8x ইকুয়াল টু হয়ে যাবে হলো 40 মাইনাস 16, তার মানে 24। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু চলে আসতেছে হলো আমার 3। তাহলে এক্স এর ভ্যালু যদি 3 চলে আসে তাহলে তো আমার বাকি ম্যাথ তো হয়েই গেছে। এক্স এর ভ্যালু 3 চলে আসছে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে লব কত হবে? আচ্ছা দাঁড়াও, তাহলে লব হবে হলো 3 আর হর কত হবে? 3 প্লাস 4, তাহলে হলো 7। তাহলে ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা হলো 3/7। এই জিনিসটা কি বুঝতে খুব কঠিন হয়েছে তোমাদের? আমার তো মনে হয় না যে এখানে কঠিনের মতো কোনো কিছু আছে। কারণ দেখো, তোমাকে প্রথমে বলে দিচ্ছে যে প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। আমি ধরে নিলাম, এটা কি করছি? ধরি ধরি লব ইকুয়াল টু হলো এক্স, তাহলে হর কত হবে? লব অপেক্ষা 4 বেশি, এক্স প্লাস 4। তাহলে ভগ্নাংশটা কি হবে? এক্স বাই এক্স প্লাস 4, তাই না? এটাকে স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হবে? এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। এখন বলতেছে স্কোয়ার করার পর যে হর পাওয়া যাবে সেটা লব অপেক্ষা 40 বেশি। তাহলে হর মাইনাস লব ইকুয়াল টু 40 হবে না? অবশ্যই। তাহলে আমি হর বসাইলাম, লব বসাইলাম, এখান থেকে ভ্যালু সলভ করলাম, এক্স এর ভ্যালু আসলো 3, আমি হর লবে এক্স এর ভ্যালু বসাই দিলাম, তাহলে তোমার ভগ্নাংশটা চলে আসলো। বলো দেখি এই ম্যাথটা কঠিন কিনা, মানে কিভাবে এই ম্যাথটা কঠিন লাগতে পারে তোমাদের কাছে একটু আমাকে বলবা। এই ম্যাথটা কিন্তু সহজ ম্যাথ, তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারটাই মোটামুটি সহজ। এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে আর তোমরা যদি অ্যান্সার না করো তাহলে এই যে তোমাদেরকে আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। দেখো এখানে এই ম্যাথটা একটু বোঝার ম্যাথ। চলো তাহলে এই ম্যাথটা একটু করি। প্রথমে এটাকে কপি করে নিই কারণ লাগবে। আচ্ছা দেখো কোশ্চেনটা পড়ো। 50 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হলো 1200 বর্গমিটার। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া? তাহলে তোমরা যদি এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে চাও তাহলে জিনিসটা হলো কিছুটা এরকম, যে সাপোজ এটা হলো গিয়ে তোমার বাগানটা, ঠিক আছে? তাহলে এটা যদি বাগানটা হয় তাহলে এরা দৈর্ঘ্য কত? এটা হলো 50 মিটার আর প্রস্থ কত? প্রস্থ হলো 40 মিটার। তাহলে এই পার্টটুকু আমার গেল 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগান, এই জিনিসটা আমার গেছে, তাই না? এখন তারপর একটু দেখো, তারপর একটুকু ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তাটা কি বাগানের বাইরের দিকে নাকি বাগানের ভিতরের দিকে? অবশ্যই রাস্তাটা হলো বাগানের ভিতরের দিকে, বলে দিছে দেখো, ভিতরের চারদিকে সমান চওড়া বিশিষ্ট, এবং এর চওড়াটা কি? চওড়াটা হলো চারদিকেই সমান। তাহলে আমরা আরেকটা জিনিস আঁকাই। দেখো এদের যে চওড়াটা আছে এই চওড়াটা হলো চারদিকেই সমান হবে। তার মানে কি? তার মানে হলো এই যে এই দূরত্বটা এটা হলো এক্স, এই দূরত্বটা এটা হলো এক্স, মানে এদের চওড়াটা হলো চারদিকেই
সমান হবে এটাও এক্স, আবার এখানে যে চওড়াটা আছে এটাও এক্স। বুঝতে পারছো? এটাও এক্স। এখন বলছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার। তার মানে এই যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তার মানে কি এই সবুজ অংশটা না, এই যে এই অংশটুকু না, শুধু সবুজ অংশটুকুই কিন্তু। তাহলে এই সবুজ অংশটুকুর ক্ষেত্রফল কত বলতেছে? বলতেছে হলো যে 1200 বর্গমিটার। বুঝতে পারছো? তাহলে আমরা এখন এই সবুজ অংশটুকুর ক্ষেত্রফল বের করি, পারি কিনা? তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই দৈর্ঘ্যটা কতটুকু হবে, এই দৈর্ঘ্যটুকু কতটুকু হবে? এটা তো 50, তাই না? 50 থেকে দেখো এখানে এক্স বাদ গেছে, এখানে এক্স বাদ গেছে, তাহলে এই দৈর্ঘ্যটুকু হবে না যে 50 - 2x? এই জিনিসটা কিন্তু বুঝো, তোমার সামনেই কিন্তু পুরো ফিগারটা আমি আঁকাইছি। এই পুরোটা মানে এখান থেকে এই পর্যন্ত হলো 50, 50 থেকে এখানে আমি এক্স বাদ দিছি, আবার এখানেও আমি এক্স বাদ দিছি, তাহলে দুইটা এক্স বাদ গেল। তো দুইটা এক্স মানে কি 50 - 2x। এটা হলো এই সবুজ অংশের ভিতরের টুকুর দৈর্ঘ্য, ঠিক আছে? আর এই পার্টটুকুর ক্ষেত্রে যদি বলি এর প্রস্থ কতটুকু, সেম, এটা তো 40, তাই না? এটা তো 40, এখানে দেখো এক্স বাদ গেছে, এখানে দেখো আবার এক্স বাদ গেছে, তাহলে দুইটা এক্স বাদ গেছে 2x, তাহলে এটা হয়ে যাবে হলো 40 - 2x। এটা হলো ভিতরেরটার প্রস্থ, এটা হলো ভিতরেরটার দৈর্ঘ্য। তাহলে ভিতরেরটার ক্ষেত্রফল কত? তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা যদি দেখি তাহলে 40 - 2x হলো প্রস্থ আর 50 - 2x হলো দৈর্ঘ্য। তাহলে এটা ক্ষেত্রফল তো আমরা জানি, তাই না, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এরিয়া ইকুয়াল টু, মানে আয়তাকার বস্তুর ক্ষেত্রে। তাহলে এরিয়া ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? দৈর্ঘ্য কত? 50 - 2x ইন্টু 40 - 2x, তাই না? এটাকে আমি তাহলে পরের স্লাইডে চলে যাই। তাহলে আমরা কি পাইছি যে a ইকুয়াল টু 50 - 2x ইন্টু 40 - 2x। এখন আমাকে কি বলছে? আরে সরি, ধরো এটা এই স্লাইডে চলে আসলো কেন? আমি যে কপি করলাম, কপিটা হলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরিয়া কি পেয়েছি আমি? এরিয়া পেয়েছি হলো 50 - 2x ইন্টু 40 - 2x, তাই না? তাহলে এখন এরিয়া আমার দেওয়া আছে কত, কি বলছে? 1200 বর্গমিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার, আর আমি পাইছি হলো এটা। তাহলে আমি বলতে পারি না যে 1200 ইকুয়াল টু হলো 50 - 2x ইন্টু 40 - 2x? অবশ্যই কিন্তু বলতে পারি। এখন এখানে আমার সলভ করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি এক্স এর ভ্যালু কেমনে বের করব? দেখো, আমরা প্রথমে কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এখানে 1200 থাকলো, কমন নিলে কি হয়? কমন নিলে ক্যালকুলেশন সহজ হয়, আর কিছুই না। 1200 ইকুয়াল টু হলো 2 কমন নিয়ে নিলে এখানে হবে হলো 25 - x। এখানে যদি আবার 2 কমন নিয়ে নাও, এখানে হয়ে যাবে হলো 20 - x। 2 তো কমন নিয়ে নিছি, তাই না? তাহলে 2 আর 2 এ 4 গুণ হলো, 4 দিয়ে 1200 কে ভাগ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে হলো 300 ইকুয়াল টু 25 - x ইন্টু 20 - x। এখন এটাকে সলভ করতে হবে। তাহলে এটার কিন্তু রাইট হ্যান্ড সাইড 0 না, বা লেফট হ্যান্ড সাইড 0 না। তুমি কিন্তু চাইলে বলতে পারবা না যে 25 - x ইকুয়াল টু 0 আর 20 - x ইকুয়াল টু 0। এটা কিন্তু না, বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখন সলভ করি। তাহলে 300 ইকুয়াল টু এখানে কত আসবে? গুণ করে দাও, তাহলে 25 আর 2 50, 500 মাইনাস 25x মাইনাস 20x
এক্স আর প্লাস হলো এক্স স্কোয়ার। তাহলে 300টাকে এদিকে পাঠিয়ে দাও, এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এদিকে হয়ে যাবে হলো 0, আর 300টাকে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, -300। তাহলে 500 - 300 কত হয়ে যাবে, 200। -25x - 20x কত হবে, -45x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এখন আমি কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার -45x প্লাস 200 ইকুয়াল টু 0, প্লাস 200 ইকুয়াল টু হলো 0। এখন এটার কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, তাই না? তো মিডল টার্ম করার ক্ষেত্রে এখন তুমি কোন কোন টার্ম নিবা, এটা একটু করার চড়াই বুদ্ধি আছে। চড়াই বুদ্ধি কি, তোমরা কিন্তু ক্যালকুলেটরে এটা সলভ করতে পারো, আমার মনে হয় যে তোমরা সবাই এটা পারো। তাহলে ক্যালকুলেটরে যাবা, যাই হলো কি করবা, ইকুয়েশন নামে একটা অপশন আছে না, ওই ইকুয়েশনে চলে যাবা, মানে মোডে গিয়ে ইকুয়েশনে যাবা। ইকুয়েশনে যাওয়ার পরে কি করবা, সহগগুলা লিখবা। এক্স স্কোয়ারের সহগ কত, 1, এক্স এর সহগ কত, -45, আর কনস্ট্যান্ট সি এর ভ্যালু কত, 200। তাহলে তোমার অ্যান্সার আসবে কত, একটা আসবে 5 আর একটা আসবে হলো 40। তাহলে 5 আর 40 অ্যান্সার আসবে, তুমি জানো শিওর। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে x - 5 আর x - 40 ইকুয়াল টু হলো 0 আসবে। তাহলে তুমি কি লিখতে পারো, যে এক্স স্কোয়ার -5x - 40x প্লাস 200 ইকুয়াল টু হলো 0। এটা এমনি দেখেই বোঝা যাচ্ছিল যদিও বা, কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে তুমি যেগুলো জটিল এগুলো খুব সহজেই করে ফেলতে পারো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি। কি কি ভ্যালু পাবো দেখো, আমি পাচ্ছি হলো হয় x - 5 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 5, অথবা x - 40 ইকুয়াল টু হলো 0, তাহলে x ইকুয়াল টু 40। দুইটা ভ্যালু পাইছে। এখন মজার বিষয় হলো এই দুইটা ভ্যালুই কি সত্যি হবে কিনা, এটা একটু আমরা শুদ্ধিকরণ করি, যে হ্যাঁ দেখি আমরা যে যে জিনিসটাকে ধরছি সেখানে কি দুইটা ভ্যালুই প্রযোজ্য হইতে পারে কিনা। আমরা আগের স্লাইডে চলে আসি, এখানে দেখো x এর ভ্যালু 40 হইতে পারে কিনা, এটা একটু আমরা চেক করি। তাহলে x এর ভ্যালু যদি 40 হয়, পুরোটাই তো আবার 40, এখানেও 40 বাদ দিচ্ছে, এখানেও 40 বাদ দিচ্ছে, 80 বাদ দিয়ে দিচ্ছ। 40 এর মধ্যে থেকে কি কখনো 80 বাদ দেওয়া যায়? এগুলো কি শুধু সংখ্যা, এগুলো তো বরঞ্চ বাগান, বুঝছো না? তো এই বাগানের তো তোমার এমন তো করা পসিবল না যে 40 মিটারের মধ্যে 80 মিটার বাদ দিয়ে দিচ্ছে, এটা কখনো পসিবলই না। তাহলে এই যে দেখো, এই x এর ভ্যালু কেমনে 40 হইতে পারে, যেখানে পুরোটাই 40, আবার এখানে 40 এখানে 40 থাকা কি সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে এখানে যে x ইকুয়াল টু 40 আসছে, এটাকে তুমি লিখে দিবা যে যা সম্ভব নয়, যা সম্ভব নয়। তাহলে আমার কোশ্চেন কি, কোশ্চেন হলো রাস্তাটি কত মিটার চওড়া, আমার x এর ভ্যালু একটাই চলে আসছে, তাহলে x এর ভ্যালু কি, x ইকুয়াল টু 5 পাইছি আমরা, তাহলে x ইকুয়াল টু 5, এটাই হলো আমার অ্যান্সার। তার মানে রাস্তাটি 5 মিটার চওড়া। বুঝতে পারছো? তাহলে এখানে এই ম্যাথটা কিন্তু একটু ভালো ছিল, তাই না? ভালো ম্যাথ ছিল, কিন্তু আমার কাছে ভালো ম্যাথই লাগতেছে। তো এই জিনিসটাই তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে সবসময় ভিতরের চারদিকে দেওয়া আছে কিনা। অনেক সময় কিন্তু এমনও হতে পারে যে বাহিরের চারদিকে বাগান দেওয়া আছে সমান চওড়া বিশিষ্ট। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যে ভিতরের দিকে সবুজ অংশটা নিছি, এটা ভিতরের দিকে না নিয়ে লালের বাইরের দিকে নিতে হইতো, কারণ তখন যে রাস্তা আছে এই রাস্তাটা হলো তোমার বাহিরের দিকে, বাট এখানে তো আমরা ভিতরের দিকে নিছি। তো কোশ্চেনে কোনটা বলা থাকতেছে এই জিনিসটা একটু দেখে নেবা দয়া করে, বুঝতে পারছো? তাহলে বাকি ম্যাথ সহজ। নিজে নিজে একটু সলভ করতে হবে, নিজে নিজে ইকুয়েশনটা ফর্ম করতে হবে, দেন সলভ করাটা তো সহজই, সলভ করা খুব একটা কঠিন বিষয় না। খালি কোনো ক্যালকুলেশন মিস্টেক করো না, ক্যালকুলেশন মিস্টেক না করলেই চলবে, বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা তাহলে সামনের দিকে আগাই। কি বলছে, শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলি কলম কিনলো। এই জিনিসটা এখন আমরা একটু করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে কতগুলো কলম কিনলো এটাই তো আমার বের করতে হবে, তাই না?
তাহলে আমরা ধরে নিই যে এক্সটি কলম কিনলো, এক্সটি কলম কিনলো। আচ্ছা, তাহলে যদি এক্সটি কলম কিনে, তাহলে আমাকে বলো 240 টাকায় সে কতগুলো কলম কিনছে এক্সট্রা, তার প্রতিটা কলমের প্রাইস কত বলো দেখি। তাহলে কলমের গড় মূল্য হলো, কলমের গড় মূল্য এটা হয়ে যাবে হলো 240/x, তাই না? কারণ এক্সটা কলমের মূল্য 240 টাকা, তাহলে একটা কলমের মূল্য কত? 240/x, ঐকিক নিয়মে খুবই সহজ। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তাহলে মনে করো আমি এখানে লাল দিয়ে নিই, মনে করো যে আমি কি করতেছি, একটি কলম বেশি পেত, মানে ওই টাকায় 240 টাকায় যদি একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে এখন চলো আমরা এখানে একটু ম্যাথটা করি। তাহলে যদি x+1টা কলম পেত, x+1টা কলম পেত সেম টাকায়, কিন্তু টাকা কি কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। তাহলে গড় মূল্য কত হইতো বলো দেখি। গড় মূল্য হইতো 240/x+1, তাই না? ঐকিক নিয়ম। এখন বলছে কি যে কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, তার মানে যখন সে একটা কলম বেশি কিনতেছে, মানে x+1টা কলম যদি পায়, তাহলে যে গড় মূল্যটা হয় সেই গড় মূল্যটা আগের গড় মূল্যের থেকে 1 টাকা কম। ওটাই বলছে এখানে, দেখো কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। কম পড়তো মানে কি, আগের যে গড় মূল্য ছিল সেই গড় মূল্যের থেকে 1 টাকা কম পড়তো। তাহলে পরে মানে একটা বেশি কিনলে যে গড় মূল্য হয়, সেই গড় মূল্য আগের যে গড় মূল্য আছে তার থেকে 1 কম। তাহলে এখন তো আমার জন্য এটা ইকুয়েশন ফর্ম করা খুবই ডাল ভাত। তাহলে গড় মূল্য হলো 240/x আগে ছিল, আর এখনকার গড় মূল্য হলো 240/x+1, তাই না? তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হলো 1, 1 টাকা গড় মূল্য কম পড়তো। তাহলে এখন চলো আমরা এটাকে সলভ করি, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে সলভ করলে কেমন আসবে এটা? আমরা 240 কমন নিয়ে নিই, 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু হলো 1। 240 কমন নিয়ে নিছি, তাহলে হলো 240, এখানে আমরা লসাগু নিয়ে নিই, x ইন্টু x+1 লসাগু চলে আসবে। আর এখানে যখন আমরা লব যখন বের করতে যাব, এখানে চলে আসবে x+1 মাইনাস এখানে চলে আসবে হলো x। এটা তো পারো অনেকেই, তাই না? পারা উচিত আসলে। আচ্ছা চলো তারপরে দেখি কি হবে। এদিকে তো 1ই থেকে যাবে। এখানে দেখো x আর x কাটাকাটি চলে যাচ্ছে, x আর x কাটাকাটি চলে যাচ্ছে, শুধু 1 থাকতেছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা সবুজ কলম দিয়ে লিখতেছিলাম, সবুজে দিয়ে লিখি। তাহলে এটা দেখো 240, এটা হবে হলো 1/x ইন্টু x+1 ইকুয়াল টু আসতেছে হলো 1। আচ্ছা তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ দিয়ে দিই। তাহলে 240 ইকুয়াল টু হলো x ইন্টু x+1। কি পেলাম? 240 ইকুয়াল টু x ইন্টু x+1। নিউ স্লাইড নিয়ে নেই, এখানে লিখি x ইন্টু x ইন্টু x+1, x+1 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 240। এখন আমরা গুণ দিয়ে দিই, তাহলে কি হবে? x² প্লাস x মাইনাস 240 ইকুয়াল টু হলো 0। এখন এখানে আমার x এর ভ্যালু বের করতে হবে, তাহলে সেম এখানে আবার চড়াই বুদ্ধিটা বের করতে পারো তোমরা, যে x এর সহগ বসাও কত? 1, আবার x এর সহগ বসো, মানে এটা হলো x² এর সহগ 1, x এর সহগ 1, আর কনস্ট্যান্টের ভ্যালু হলো -240।
তাহলে বাবারে এক্স এর ভ্যালু ফ্র্যাকশন চলে আসতেছে। আচ্ছা, এটা তো 1 হবে। সিক্সটিন আর 15, চলো তাহলে এটা কি করি, 16 আর 15 পেয়ে গেছে, তার মানে আমি বুঝতেছি কি 16 আর 15 ভাঙাইতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240 ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এক্স ইন্টু এক্স প্লাস 16 মাইনাস, এখানে যদি 15 কমন নেই তাহলে এখানে হয়ে যাবে এক্স প্লাস 16 ইকুয়াল টু হলো 0। তাহলে এক্স প্লাস 16 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়াল টু হলো 0। তাহলে এরপরে আমরা এখান থেকে কি করতে পারি, যে হয় এক্স প্লাস 16 ইকুয়াল টু 0, যেহেতু দুটো গুণফল 0 সুতরাং যে কোনো একটা 0 হওয়াই লাগবে। তাহলে এখানে কি আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস 16, আর না হয় তুমি কি বলবা, অথবা যে কোনোটা তো 0 হইতে হবে তাই না, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, আর এখানে আসবে হলো এক্স ইকুয়াল টু 15। এখন এক্সটা কি আসলে বলো দেখি, আমরা যেখানে ধরছি এক্স, এক্স কি, এক্স হলো কলমের সংখ্যা তাই না, মানে এক্সটা কলম কিনছে। এখন তোমরা আমাকে বলো তো যে তুমি কি কখনো ঋণাত্মক কলম কিনতে পারো, মাইনাস 2টা কলম দেন, আমাকে দোকানে গিয়ে কখনো বলছো মাইনাস 2টা কলম দেন, মাইনাস 2টা কলম দেন মানে কি তুমি দোকানদারকে আরো উল্টা কলম দেবা তাই না। তো এই জিনিসটা তো আসলে কখনো পসিবল না, দোকান থেকে আমরা কলম নেই, তাহলে সেটা কি হয়, পজিটিভ সংখ্যা হয়, তার মানে এক্স এর ঋণাত্মক ভ্যালু কি হওয়া সম্ভব। এই যে এক্স ইকুয়াল যে মাইনাস 16 আসছে, এটা কি নিতে পারবো আমরা, এটা নিতে পারবো না। তাহলে এটা কি করবা, লিখে দিবা যে যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ কলম সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, বুঝতে পারছো, লিখে দেবা, কারণ কলম সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্স ইকুয়াল টু 15 যে আমার আসছে, এটাই আমার অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে কয়টা কলম কিনছে, 15টা কলম কিনছে। বুঝতে পারছো কতগুলি কলম কিনলো, 15টি কলম কিনলো। ম্যাথটা কি সহজ ছিল না কঠিন ছিল বলো, তোমরাই বলো। কোনো, আমি তো কমপ্লেক্স কোনো কিছু দেখতেছি না এখানে, এখানে তো সবই সহজ দেখতে পাচ্ছি। যে প্রথমে সে কলম কিনলো কতগুলো, 240 টাকায়, তাহলে তার গড় মূল্য কত হবে, এক্সটা কলমের মূল্য 240, একটা কলমের মূল্য কত, 240 বাই এক্স, খুবই সহজ। যদি সে একটা কলম বেশি কিনতো বা যদি পাইতো, তাহলে কি হইতো, কলমের গড় ভ্যালুটা 1 টাকা কম হইতো। তাহলে এক্স প্লাস 1টা যদি কলম পেতো, তাহলে গড় মূল্য কত হইতো, 240 বাই এক্স প্লাস 1, তাই না। তাহলে আগে গড় মূল্য ছিল এটা, এখন গড় মূল্য এটা, তাহলে এদের মধ্যে যে পার্থক্য সেটা কত হবে, 1 টাকা, বলে দিছে গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে 240 বাই এক্স মাইনাস 240 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু হলো 1। তারপর এটাকে তুমি সলভ করো, সলভ করে এক্স এর ভ্যালু পেয়ে যাবা। এক্স এর ভ্যালু হলো একটা মাইনাস 16 আসবে, একটা 15 আসবে। মাইনাস 16 যেটা, সেটা গ্রহণযোগ্য নয়, কারণ কলম সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্স ইকুয়াল টু 15 যেটা পড়ে আছে সেটাই আমার অ্যান্সার হবে। এই তো ম্যাথ এখানেই শেষ, সহজ। আচ্ছা চলো আরেকটা ম্যাথ করি। কি বলছে, একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে যোগফল ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে, সংখ্যাটি কত। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা ধরে নিই, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কি ধরি, সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স। তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে তার বর্গের সাথে যদি তুমি ওই সংখ্যাটা যোগ করো, ঠিক আছে, তার মানে কি, বর্গগত, বর্গ হলো এক্স স্কোয়ার, বর্গের সাথে ওই সংখ্যাটাই যদি যোগ করো, মানে বর্গের সাথে যদি এই সংখ্যাটাই যোগ করি, এক্স স্কোয়ার প্লাস এক্স, যোগ করলে যোগফল, মানে এই যোগফলটা ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যার। আচ্ছা তাহলে বলো যে পরবর্তী স্বাভাবিক সংখ্যা কি হবে, এখান থেকে আমরা কি বলতে পারি, পরবর্তী স্বাভাবিক
তোমরা কিন্তু নোট করো, ঠিক আছে? নোট না করলে তো আসলে ঝামেলা। পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত হবে? x+1, বুঝাই যাচ্ছে, তাই না? একটা সংখ্যা যদি x হয়, এর পরবর্তী সংখ্যা কত? x+1। আচ্ছা, তারপরে কি বলছে? যোগ করলে যোগফল পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে। তাহলে এটা কার সমান হবে? পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান, x+1। আমার দেখো ইকুয়েশন ফর্ম করা হয়ে গেছে, এখন জাস্ট আমাকে সলভ করতে হবে। চলো তাহলে সলভ করি। এটা কি? x² প্লাস এক্স ইকুয়াল টু হলো 9x প্লাস 9। তাহলে 9x যখন এদিকে চলে আসবে কি হয়ে যাবে? x² মাইনাস 8x মাইনাস 9 ইকুয়াল টু 0। একবারে কিন্তু -8x লিখে দিছে, কারণ -9x হইতো -9x প্লাস x মাইনাস 8x, আর এটা হলো -9 ইকুয়াল টু হলো 0। এখন এটাকে আমরা কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। তো এটাকে আমরা কি করতে পারি দেখো, x² মাইনাস 9x প্লাস x মাইনাস 9 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে x ইন্টু x মাইনাস 9 প্লাস 1 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু হলো 0। এই মিডল টার্মের পার্টগুলো যদি না বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো করে আসো। আমি কিন্তু এগুলোর উপরে অনেক ক্লাস নিয়েছি, অনেক কথা বলছি এগুলো নিয়ে। তো এখানে কিন্তু আমি সেগুলো নিয়ে কোনো আলোচনা করতেছি না, কারণ ওগুলো না করে এখানে আসলে তো হবে না, ওগুলো করে আসতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কি করি? x মাইনাস 9টা কমন নিয়ে নিই। তাহলে x মাইনাস 9 যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকবে? x প্লাস 1 ইকুয়াল টু হলো 0। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসবে? যে হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু হলো 9, অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1। এখানে x কি? x হলো সংখ্যাটা আমার, তাই না? কিন্তু সংখ্যাটার একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, সংখ্যাটা কিন্তু যে কোনো সংখ্যা না। সংখ্যাটা কি বলো দেখি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো মনে আছে তোমাদের? চ্যাপ্টার 1 এ বাস্তব সংখ্যা চ্যাপ্টারে কিন্তু আমরা দেখছি যে স্বাভাবিক সংখ্যা আসলে কোনগুলো। স্বাভাবিক সংখ্যা হলো যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলতেছে। তাহলে x ইকুয়াল টু -1 এটা কি স্বাভাবিক সংখ্যা? এর যা এখানে লিখে দিবা যে যা যা স্বাভাবিক সংখ্যা নয়, যা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে স্বাভাবিক সংখ্যা নয় এটা না, তাহলে অ্যান্সার কি? এটাই আমার অ্যান্সার, বুঝাই যাচ্ছে, এটাই অ্যান্সার। তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হলো 9। দেখো 9 কে স্কোয়ার করো, তাহলে 81 প্লাস 9 কত হচ্ছে? 90। আর এদিকে দেখো 9 এর সাথে 1 যোগ করো, 10 10 ইন্টু 9 হলো 90। তাহলে দুই সাইডে 90 হয়ে গেছে। তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটি হলো 9। আমাদের অ্যান্সার চলে আসছে। এই ম্যাথটা তো অনেক সহজ, সহজ না এই ম্যাথটা? এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথের থেকেই সহজ। আচ্ছা চলো তারপরে দেখি আমরা কি বলছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জে অপেক্ষা 2 সেন্টিমিটার কম। আনুমানিক চিত্র অঙ্কন করে জেটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে আমাকে কি করতে হবে? অঙ্কন করতে হবে, তাই না? চল অঙ্কন করি। তাহলে এটা বৃত্ত, এটা দিয়ে আঁকাই, বড় করে আঁকাচ্ছি তোমাদের জন্য। আচ্ছা, তাহলে বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে, চলো আগে আমরা কি করি, বৃত্তের কেন্দ্র নিয়ে নিই। কেন্দ্র কোথায় হবে? এখানে, হ্যাঁ বলতে পারো যে এখানেই কেন্দ্র। তাহলে এখানে যদি কেন্দ্র হয় তাহলে এর ব্যাসার্ধ কত বলছে?
আচ্ছা দাঁড়া একটু ভালো মতো আঁকাই। এই যে ঠিক আছে না? এখন ব্যাসার্ধ কত বলছে? ব্যাসার্ধ বলছে হলো 10 সেন্টিমিটার। তাহলে এটা হলো 10 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছ। কেন্দ্র হতে একটি জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এটা জে আঁকাই। সাপোজ মনে করো যে এটা হলো জে, এটা কালার দেই হলো তোমার, চল লালি দেই। আচ্ছা, বৃত্তটির কেন্দ্র হতে একটি জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জে অপেক্ষা 2 সেন্টিমিটার কম। বাবারে। আচ্ছা চলো দেখি ম্যাথে কি অবস্থা। তাহলে এর অপর অঙ্কিত লম্ব আঁকাইতে হবে। লম্ব কি হয়েছে? হ্যাঁ হয়েছে, বাধ্য না হলে কিছু করার নেই। এটা হলো তোমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, কেন্দ্র হতে একটি জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জে অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তাহলে এখন আমরা ফাইনাল ম্যাথে ঢুকি। সাপোজ এটা হলো ও, তার মানে এটা কি? এটা হলো সেন্টার। আচ্ছা, একটি জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জে অপেক্ষা, আচ্ছা তাহলে আমরা ধরি যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো এক্স। এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যেটা, এটাকে আমরা ধরে নেওয়া হলো এক্স। তাহলে এই ভ্যালুটা কত? এক্স, তাই না? বৃত্তটির অর্ধ জে অপেক্ষা 2 সেন্টিমিটার কম, তার মানে আমি রং ইন্টারপ্রেট করছি। অর্ধ জে অপেক্ষা 2 সেন্টিমিটার কম, একটি জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জে অপেক্ষা 2 সেন্টিমিটার কম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে বৃত্তটির অর্ধ জে কি 2 সেন্টিমিটার বেশি, তাই না? তাহলে আমরা বৃত্তটির অর্ধ জে কে এক্স ধরি, তাহলেই হয়ে যাবে। এটা বাদ দাও, এখানে লিখি যে ধরি বৃত্তটির অর্ধ জে হলো এক্স, বৃত্তটির অর্ধ জে এটা হলো এক্স। তাহলে আমাকে বলো এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? দেখো বলছে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জে অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তাহলে এটা কত হবে বলো দেখি? এক্স মাইনাস টু না? এটা এক্স মাইনাস টু হয়ে যাবে। এখন আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকাই, তাহলে কি হবে? এটা তো 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, আমি তোমাদের জন্য এটাকে যদি আরো শর্টকাটে করি, শর্টকাটে বলতে যদি সুন্দর মতো করি, তাহলে জিনিসটা কেমন হবে একটু দেখাই তোমাদেরকে। এটা কপি করলাম, এখানে গেছি। আচ্ছা এখন দেখো, এখানে কিছু জিনিস আসলে ইরেজ করে দেই। যেমন এটা ডিলেট, ডিলেট, ডিলেট। আসলে প্রথমে তো ডিরেক্টলি বুঝতে পারি নাই, তো এখন আসলে পুরো জিনিসটা বুঝতে পারছি, সেজন্য আমি বুঝাচ্ছি তোমাদেরকে। এরকম থাকবে একটা। আচ্ছা, এটা হলো অঙ্কিত লম্ব। তাহলে দেখো এইটা হলো আমরা ধরছি কি এক্স, তাহলে এই দৈর্ঘ্যটা কত? এক্স মাইনাস টু। এটা তো 90 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা কানেক্ট করে দিই, তাহলে দেখো কি হয়ে যাবে। এটা যেহেতু 10 সেন্টিমিটার, এটাও হলো 10 সেন্টিমিটার। এখন এটা কি 90 ডিগ্রি, এটা তার মানে কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু হবে হলো 10 স্কোয়ার, মানে কত? 100। তাহলে এটাকে এখন আমরা সলভ করি। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু হবে হলো 100। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 96 ইকুয়াল টু হবে হলো 0।
এখান থেকে আমরা 2 কাটতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 48 ইকুয়াল টু হলো 0। তাহলে এটাকে আমরা করব হলো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 6x মাইনাস 48 ইকুয়াল টু হলো 0। এখান থেকে শুরু করি। আচ্ছা সমস্যা নাই। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 6x মাইনাস 48 ইকুয়াল টু হলো 0। এখানে যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে হলো এক্স মাইনাস 8 প্লাস 6 কমন নিয়ে নিলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এক্স মাইনাস 8 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে হলো এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হলো এইদার এক্স মাইনাস 8 ইকুয়াল টু হলো 0, তাহলে এক্স ইকুয়াল টু 8 অর এক্স প্লাস 6 ইকুয়াল টু হলো 0। এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়াল টু হলো মাইনাস 6, কিন্তু মজার বিষয় হলো যেহেতু এক্স একটা দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। বুঝতে পারছো? ঋণাত্মক হতে পারে না। বুঝতে পারছো? তাহলে এক্স ইকুয়াল টু 8 এটা হলো আমার অর্ধ যে। এটা কি? এটা হলো অর্ধ যে। তাহলে যে কি হবে? যে হয়ে যাবে হলো 16 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এটাকে এক্স ধরছিলাম, অর্ধ যে ধরছিলাম, তাহলে জে এর ভ্যালু হবে 16 সেন্টিমিটার। তাহলে ম্যাথটা বুঝতে পারছো? এই ম্যাথটা আমি প্ল্যানিং করতে একটু টাইম নিছি, কারণ ম্যাথটা আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি। মানে আমি কিন্তু এগুলা, এই ম্যাথটা হয়তো বাদ পড়ে গেছিল দেখে আসা, তো সেই জন্য আমি এটা দেখতে পারি নাই। তো সেই জন্য মানে আমি যেসব স্ট্র্যাটেজি ফলো করি, তো আমার কাছে যেটা মনে হয় যে একটা বিষয় যখন তুমি ম্যাথ করতে যাচ্ছ তখন তোমার প্ল্যানিং এর পিছনে সময়টা সবচেয়ে বেশি দেওয়া উচিত। তোমার যখন প্ল্যানিংটা 100% একুরেট হয়ে যাবে তখন সেটাকে এক্সিকিউট করতে আর সময় লাগবে না। বুঝতে পারছো? এক্সিকিউট করা অনেক ইজি, বাট মেইন জিনিসটা হলো প্ল্যানিং। তুমি যদি এমন চিন্তা ভাবনা করো যে আরে আমি এক্সিকিউট করা শুরু করে দেই, যেখানে প্রবলেম হবে ওখানে আবার প্ল্যানিং করবো নতুন করে, এইভাবে আসলে সময় বেশি লাগে বলে আমার মনে হয়। সেজন্য আমি প্ল্যানিং করতে বেশি টাইম নেই। তো সেজন্য আমি চিন্তা ভাবনা করতে একটু টাইম নিচ্ছি, পরে এক্সিকিউট করা তো খুবই সহজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, তেমন কঠিন কোনো কিছুই না, সহজ ম্যাথ ছিল। আচ্ছা চলো সামনে আগাই। এখানে দেখো একটা কি করছি আমি, সিকিউ বা সৃজনশীল কোশ্চেন নিয়ে আসছি। তো এই সৃজনশীল কোশ্চেনটা আমরা এখন সলভ করব। তার আগে এটা একটু আমরা কপি করে নিই, কারণ এটা লাগবে অনেকগুলা, অ্যাটলিস্ট 3টা তো লাগবেই। আচ্ছা, একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নাম্বার 1950। এখানে কিছু একটা মিসিং হয়েছে। একই পরীক্ষায় অন্য একজন, আচ্ছা এক হইল তাই তো, একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায়, সরি, একটি পরীক্ষায় এখানে কি হইতো, এক হইতো। তাহলে একজন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নাম্বার 1950। গণিতে একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, ধরো ভুল লিখছে, দাঁড়াও আমি একটু দেখি, মানে কোশ্চেনটা ঠিক নাই আসলে। ড্রাইভে যাই, একটু সময় দাও, দেখা লাগবে। মানে এটা তো আসলে আমি নিজে লিখি নাই, লিখাই নিছি, তো ওখানে হয়তো বা একটু ভুল করে ফেলছে। নবম শ্রেণীর পরীক্ষায় একজন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর 1950। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বর, দাঁড়াও,
পৃথকভাবে জন ছাত্রের এবং নতুন ছাত্র সহ সকল প্রাপ্ত নম্বরের সমীকরণে গঠন করে দেখাও। শান্তালো, এটা কি অধ্যায়? এটা কি ত্রিকোণমিতির পরে নাকি আগে? 9। আচ্ছা, এটা তো 5 নম্বর অনুশীলনী, তাই না? অনেক দূর চলে গেছি আমি, সরি। আসলে এখানে একটু সময় নষ্ট হচ্ছে, বাট কি করব, আমার তো কিছু করার নাই যদি ভুল করে লিখে রাখে। একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় এক্স জন ছাত্রের, তার এটা কি কোশ্চেন? কি কোশ্চেন হলো এক্স জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর 1950। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। পৃথকভাবে এখানে হলো এক্স জন ছাত্রের এবং নতুন ছাত্র সহ প্রাপ্ত নম্বরের গড় এক্স এর মাধ্যমে লেখো। এই সব এক্স গুলো মিস করছে, এক্স এর মাধ্যমে লেখো। প্রদত্ত শর্তানুসারে সমীকরণ গঠন করে দেখাও যে, ঠিক আছে, এক্স এর মান বের করে উভয় ক্ষেত্রে নম্বরের গড় কত তা নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু কাজ করি, এই দুটা ডিলিট করে নিই, এই দুটো ডিলিট করে নিই, আর এটাকে একটু কপি করে নিই, দুইটা। আচ্ছা চলো, তাহলে এখন ম্যাথ করি। এখন আর বেশি টাইম নেব না, হয়ে গেছে, প্রবলেম হয়েছিল ওই জায়গাতেই। একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় এক্স জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর কত? 1950। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। আচ্ছা, ক নাম্বার কোশ্চেনটা দেখো, পৃথকভাবে এক্স জন ছাত্রের এবং নতুন ছাত্র সহ সকলের প্রাপ্ত নম্বরের গড় এক্স এর মাধ্যমে লেখো। আচ্ছা, তাহলে প্রথমে ক নাম্বারটা আমরা সলভ করি, ঠিক আছে? ক নাম্বারটা সলভ করতেছি, যে এক্স জন ছাত্রের গড়, তাহলে এক্স জন এক্স জন ছাত্রের গড়। আচ্ছা, গড় মানে কি বলো দেখি? গড় মানে তো তোমরা জানো, তাই না? গড় মানে কি? গড় হলো তোমার মোট নম্বর ডিভাইডেড বাই হলো মোট স্টুডেন্ট। তাহলে এটা কি করতে পারি আমরা? গড় ইকুয়াল টু হলো মোট নম্বর ডিভাইডেড বাই মোট ছাত্র। তাহলে নাম্বার কত পাইছে বলো দেখি? নাম্বার তো পাইছে হলো 1950 জন, দেখতেই পাচ্ছি আমি, তাহলে এটা হবে 1950। আর ছাত্র কতজন এখন বলো দেখি? ছাত্র হলো এক্স জন, তাহলে আমরা কি করি? 1950 বাই এক্স, এটাই হলো এক্স জন ছাত্রের গড়। তাহলে একজন ছাত্রের গড় আমার চলে আসছে। এখন সেকেন্ড পার্টে যাও। সেকেন্ড পার্টে যখন নতুন ছাত্র আসছে, নতুন ছাত্র যখন আসছে একজন, তখন তোমার ছাত্র সংখ্যা কত হয়ে গেছে? ছাত্র সংখ্যা কি আগেরটাই থাকবে, এক্স এ থাকবে? নতুন ছাত্র যে আসলো সে তো মানুষ নাকি? নাকি তাকে তুমি গুনবা না? মোট ছাত্রের মধ্যে কি তাকে কাউন্ট করবো না নাকি? অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে নতুন ছাত্র সহ ছাত্র সংখ্যা কত হবে? এক্স প্লাস 1 জন। আচ্ছা, এখন এক্স প্লাস 1 জন যখন আসছে, নতুন ছাত্রের মার্ক কত আবার বলো দেখি? নতুন ছাত্রের মার্ক হলো প্রাপ্ত নম্বর 34। তাহলে নতুন ছাত্র সহ নতুন ছাত্রের নম্বর সহ মোট নম্বর কত হবে? নম্বর সহ মোট নম্বর কত হবে? আগে মোট নম্বর কত ছিল? আগে মোট নম্বর ছিল হলো 1950, পরে আবার 34 সে পাইছে নতুন ছাত্রটা, তাহলে সেক্ষেত্রে মোট নাম্বার হবে 1950 প্লাস 34, তাহলে হয়ে যাবে হলো 1984, তাই না? তাহলে 1984 যেহেতু হবে, তাহলে তখন গড় কত হবে? আচ্ছা, এটা দিয়ে লিখি,
সেক্ষেত্রে গড় কি হবে? সেম, মোট নম্বর ডিভাইডেড বাই মোট ছাত্র সংখ্যা। মোট নম্বর ডিভাইডেড বাই মোট ছাত্র সংখ্যা। তাহলে মোট নাম্বার কত আমার? 1984 ডিভাইড বাই মোট ছাত্র সংখ্যা কত? x+1। এটাই আমার অ্যান্সার, বুঝতে পারছো? এর একটা অ্যান্সার, যখন x জন ছাত্র ছিল তখন 1950/x, আর যখন নতুন ছাত্র সহ আসছে তখন ছাত্র সংখ্যা হয়ে গেছে x+1, আর এদিকে মোট নাম্বার হয়ে গেছে 1984। তাহলে গড় x এর মাধ্যমে প্রকাশ করছি, বুঝতে পারছো? এটাই ক নাম্বারের অ্যান্সার আমার এখানেই শেষ। এখন তারপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই খ নাম্বারটাতে। খ নাম্বারে কি বলছে একটু দেখো। প্রদত্ত শর্তানুসারে সমীকরণ গঠন করে দেখাও যে এটা, মানে আমাকে সমীকরণটা এখন গঠন করতে হবে। তাহলে দেখো কি বলছে, 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় কি হয়েছে? 1 কমে গেছে। তাহলে প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেছে, তার মানে কি এই গড়টা যে আমি পাইলাম এই গড়টা এটার থেকে 1 কম। এটা কি বুঝতেছো? মানে যখন নতুন ছাত্র আসলো তখন যে গড়টা তৈরি হয়েছে সেই গড়টা আগের গড়ের থেকে 1 কম। তাহলে আমি কি করি, এটা মাইনাস ওইটা ইকুয়াল টু 1, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? 1950/x মাইনাস 1984/x+1 ইকুয়াল টু কত? 1। এটাই তো বলছে আমাকে, তাই না? তাহলে এখানে আমার আর কিছু করার নাই, আমি আড়াআড়ি গুণ করে দিই। তাহলে x ইন্টু x+1 লসাগু নিয়ে নিলাম। লসাগু নিয়ে কি লিখবো? x+1 দিয়ে এটা গুণ হবে, তাই না? 1950x প্লাস 1950 মাইনাস 1984x ইকুয়াল টু হলো 1, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 1950x মাইনাস 1984x, তাহলে এটা কত হবে? মাইনাস 34x হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস 34x প্লাস 1950 ইকুয়াল টু কত হয়ে যাবে? x ইন্টু x+1। তাহলে এখান থেকে এখন আমরা কি করব? ওরা গুণ করে দেই। মাইনাস 34x প্লাস 1950 ইকুয়াল টু হয়ে যাবে কত? x² প্লাস x, বুঝতে পারছো? তাহলে সবগুলোকে আমরা ওই সাইডে নিয়ে যাই, আর এই তো হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, সবগুলোকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হলো x², এই যে মাইনাস 34x আছে না, এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস 34x আর প্লাস 34x আর প্লাস x, তাহলে কত হয়ে যাবে? প্লাস 35x। আর এই যে 1950 যে আছে এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস 1950, আর এদিকে চলে আসবে হলো 0। তাহলে আমার যেটা দেখাতে বলছে সেটা দেখানো হয়ে গেছে। তাহলে এখানে আমি লিখে দেবো যে দেখানো হলো। দেখানো হলো। এই যে খ নম্বরটা কিন্তু অনেক সহজ ছিল, জাস্ট তোমাকে এই পার্টটুকু বোঝা লাগবে যে প্রাপ্ত নম্বরের গড় যে 1 কমে গেল তার মানে কি আগে যে গড় ছিল 1950/x আর পরবর্তীতে যে গড়টা হয়েছে 1984/x+1, এদের মধ্যে পার্থক্য কত? 1। তার মানে এটা মাইনাস ওই যে 1984/x+1 ইকুয়াল টু হলো 1। এটা ধরলেই বাকি ম্যাথ সহজ। x² প্লাস 35x মাইনাস 1950 ইকুয়াল টু 0। এখন কি বলছে? গ নাম্বারটাতে চলে যাই। x এর মান বের করে উভয় ক্ষেত্রে নাম্বারের গড় কত তা নির্ণয় করো। তাহলে গ নাম্বারটা চলো আমরা সলভ করি। তার মানে x এর মান বের করতে হবে, তাহলে চলো x এর মান বের করি। x² প্লাস 35x মাইনাস 1950 ইকুয়াল টু হলো 0। আমি এক্ষেত্রে কি করতে বলছি? চড়াই বুদ্ধি অ্যাপ্লাই করবা, আগেই দেখবা যে ক্যালকুলেটরের সলিউশন কি কি। তাহলে চলো আমরা ক্যালকুলেটরের সলিউশনটা দেখে নিই। x² এটা হলো 1, এটা হলো 35, এটা হলো মাইনাস 1950, মাইনাস 65 আর 30। আচ্ছা
চলো তাহলে এটা হবে হলো এক্স স্কোয়ার প্লাস 65x প্লাস সরি মাইনাস 30x মাইনাস 1950 ইকুয়াল টু হলো 0। কেমনে বুঝলাম যে এখানে -65 মানে 65 আর 30 তে নিতে হবে? কারণ আমি ক্যালকুলেটরে সলিউশন দেখে নিছি আগে। সলিউশন তো আমাকে 65 -65 আর 30 দেখাইছে, তো সেজন্য আমি 65x 30x করে ফেললাম, হয়ে গেল। তাহলে এখন আমি কি করি, কমন নিয়ে নিই x ইন্টু x প্লাস 65, এখানে -30 কমন নিয়ে নাও, এখানে x প্লাস 65ই আসবে। দেখো ক্যালকুলেটরে ইকুয়াল টু 0। 1950 থেকে 30 কমন নাও, কত থাকে দেখো, 1950 ডিভাইড বাই 30, দেখো 65 আসবে। আচ্ছা তাহলে এখন এখান থেকে আমি x প্লাস 65 কমন নিয়ে নিই, x প্লাস 65 ইন্টু x মাইনাস 30 ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে সেম আবার কি বলবো আমি, যে এইদার যে কোনো একটা তো 0 হয় লাগবে, তাই না? তাহলে যদি x প্লাস 65 ইকুয়াল টু 0 হয়, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে হলো -65, অর x মাইনাস 30 যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে, 30। তাহলে একটা হলো -65, একটা হলো 30। এখন x কি আসলে বলো দেখি, x হলো কতজন ছাত্র সেটা। এখন আমাকে বলো ছাত্র সংখ্যা এটা কি কখনো ঋণাত্মক হতে পারে? কখনোই না। ছাত্র সংখ্যা কেমন ঋণাত্মক হবে? মানুষ কেউ কখনো ঋণাত্মক হতে পারে? সম্ভবই না। তাহলে এটা কি লিখবো, ছাত্র সংখ্যা ঋণাত্মক হতে পারে না। ছাত্র সংখ্যা ঋণাত্মক হতে পারে না। যেহেতু হতে পারে না তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে x এর ভ্যালু কি, 30, এটাই হলো আমার অ্যান্সার বা ছাত্র সংখ্যা। তো ছাত্র সংখ্যা কত, 30 জন। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 30। এখন বলছে নাম্বারের গড় কত সেটা বের করো। তাহলে নাম্বারের গড় কত, 1950/x আর 1984/x প্লাস 1। তাহলে আমরা গড়টা বের করি। তাহলে গড় x জন ছাত্রের গড়, ছাত্রের গড় এটা হয়ে যাবে হলো 1950/x, তাহলে ইকুয়াল টু হলো 1950 ডিভাইডেড বাই কত, 30, তাই না? 1950/30 কত, 65, এটা তো পাইছি। আর x প্লাস 1 জন ছাত্রের গড় এটা যদি বের করতে চাই আমরা, এটাকে হলো লিখি x প্লাস 1 জন ছাত্রের গড়, ছাত্রের গড় কত ছিল আমাদের, 1984/x প্লাস 1। তাহলে 1984 কত হবে, দেখো 1984/x এর ভ্যালু তো 30, 30 প্লাস 1 মানে হলো 31। তাহলে 1984/31 64, এটা 64 হবে সেটা জানার কথা ছিল, কারণ অবশ্যই কি হইতে হবে, এটার থেকে 1 কম হইতে হবে। যদি 1 কম না হয় তাহলে তোমার ম্যাথই ভুল হয়ে গেছে, বুঝতে পারছো না? সুতরাং আমরা সব চেক করে দেখলাম যে হ্যাঁ আসলেই গড়ের মান কত হয়েছে, গড় মান 1 কমে গেছে, তার মানে আমার ম্যাথটা পুরোপুরি ঠিক আছে। তাহলে এই ম্যাথটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল বলো দেখি? ম্যাথটা কিন্তু অনেক সহজ ছিল আসলে, মানে কোশ্চিন বা চেহারা অনেক বড় হইলেও ম্যাথটা অনেক সহজ ছিল, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের SW কি, SW হলো 5.2 অনুশীলনীর যেসব ম্যাথ বাকি রইলো সেসব ম্যাথ তোমরা সবগুলোই করে ফেলো। আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি, এই জিনিসটা খুব ভালো মতো বুঝায় মানে মাথায় রাখো। এমন না তোমরা ভাবিও না যে ভাই আপনি শুধু সহজ ম্যাথগুলো করেন আর কঠিন ম্যাথগুলো হোমওয়ার্ক দেন, ব্যাপারটা এরকম না। আমি তোমাদের
কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আসছে। তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা কঠিন ম্যাথগুলো এমনি অ্যাপ্রোচ করতে পারবা। আর যদি আমাদের সময় সুযোগ হয় আমরা পরবর্তীতে আবার তোমরা যেসব টেস্ট পেপার গাইড বা অনুশীলনের যেসব টাফ টাফ ম্যাথ আছে এগুলো নিয়েও আসবো। বাট আগে হলো আমাদের এখন প্রাইম ফ্যাক্টর হলো যে আমরা সবগুলা চ্যাপ্টারেরই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই স্টেপগুলো করে ফেলো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। যদি কোনো জিজ্ঞাসা থাকে পার্সোনালি নক করতে পারো অথবা গ্রুপে জিজ্ঞেস করতে পারো, এটা তোমাদের জন্য ওপেন থাকলো সবসময়। আচ্ছা, আর সবসময় যেটা বলি যে কমিউনিটির বিষয়টা, কমিউনিটিতে থাকা আসলে খুব জরুরি। কারণ তা না হলে তুমি নিজে কখন ট্র্যাকচ্যুত হয়ে যাবা তুমি নিজেও টের পাবা না। তো সেজন্য তোমাদেরকে সবসময় আমি বলি যে আমাদের যে এফবি গ্রুপ, ইউটিউব চ্যানেল, এগুলো তো তোমরা ভিডিও দেখতেছই, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। আমরা তো তোমাদের জন্যই সবগুলো কষ্ট করতেছি, তোমাদের জন্যই সবকিছু করা। ফ্রিতে এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাচ্ছ, এটা আসলেই আমাদের বেলায় মানে চিন্তার বাহিরে ছিল। তো যাই হোক, চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেওয়ার, তাহলে আমাদেরও এই কমিউনিটিটা বড় হবে ধীরে ধীরে। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।